ছিলেন পলিটিক্যাল সায়েন্সের একজন সাধারণ মাস্টারমশাই। এমন নয় যে কোনো কলেজে পড়াতেন হাওড়ার তাজপুরের একটি স্কুলে। রাজনীতির ব্যাকগ্রাউন্ড বলতে এইটুকুই যে তার বাবা কামদা কিঙ্কর মুখোপাধ্যায় কংগ্রেসের একজন নেতা ছিলেন। কিন্তু যে সময় প্রণববাবুর রাজনীতিতে আসা, তখন কামদা কিঙ্কর রাজ্য রাজনীতির জগতে প্রায় অস্তমিত। তা সত্ত্বেও প্রণববাবুর উত্থান হল। এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটা নাম, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। কংগ্রেস ছেড়ে বেরিয়ে বাংলা কংগ্রেস গড়েছিলেন অজয়বাবু। সেই বাংলা কংগ্রেসের গঠনতন্ত্র তৈরি করা থেকে শুরু করে রেজলিউশন তৈরি সবই করেছিলেন তরুণ প্রণব। সেই প্রথম দেখা গেল তার কলমের জোর। এই লেখনীর জোরই পরবর্তীকালে ইন্দিরা কংগ্রেসে দেখান প্রণববাবু। চিন্তাভাবনা স্তরে তিনি যে কতটা এগিয়ে তারই নমুনা দেখাতে শুরু করেন তিনি। দিল্লির রাজনীতিতে তাঁর যে গুণের জন্য তিনি সবচেয়ে সমাদৃত হয়েছিলেন তা হল তাঁর ড্রাফটিং। তাকে বলাই হতো ম্যান অফ ড্রাফটিং। কংগ্রেস ওয়ার্কিং কমিটি হোক বা প্রদেশ কংগ্রেসের বৈঠক, যে কোনো ক্ষেত্রেই অসাধারণ ড্রাফটিং করে দেখাতেন প্রণববাবু। দ্বিতীয় যে গুণের জন্য প্রণববাবু এগিয়ে যান তা তাঁর পড়াশোনা। যখন যে দায়িত্ব পেয়েছেন, গভীর অনুশীলনের মাধ্যমে নিজেকে তার জন্য ঘষে মেজে দ্রুত তৈরি করে নিতেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য তুলে এনে বিশ্লেষণ করে সবাইকে চমকে দিতেন তিনি। বিষয়ের গভীরে ঢুকে যাওয়া বলতে যা বোঝায় সেটাই করতেন এককালের মাস্টারমশাই। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ঘেঁটে তুলে আনতেন তথ্য। এর ওপর ভিত্তি করে তিনি যে বিশ্লেষণ করতেন, ড্রাফট করতেন, তা অবাক করে দিত সবাইকে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে তাবর রাজনৈতিক নেতা সবাইকে মুগ্ধ করে দিতেন প্রণববাবু। এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রণববাবুর নিয়ন্ত্রিত জীবন। এই নিয়ন্ত্রণ কিন্তু ভোরে ঘুম থেকে ওঠা, চণ্ডীপাঠ, গভীর রাত পর্যন্ত কাজ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই নিয়ন্ত্রণ আসলে তাঁর সামগ্রিকতায়। লোভ থেকে নিয়ন্ত্রণ, আরও অনেক কিছু থেকে নিয়ন্ত্রণ। কয়েক দশক ধরে তিনি দিল্লির রাজনীতিতে ছিলেন, কিন্তু কখনোই তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনা যায়নি। একটার পর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ও পদে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নেই, যা ভারতের রাজনীতিতেই দুর্লভ। কংগ্রেসী রাজনীতিতে রাজীব গান্ধীর বিরুদ্ধে বোফোর্স কেলেঙ্কারির অভিযোগ ছিল, নরসিমা রাও এর বিরুদ্ধে অভিযোগ ছিল সীতারাম কেশরীর বিরুদ্ধেও, কিন্তু প্রণবে না। ভারতীয় রাজনীতির জেন্টলম্যানস পলিটিক্সেও নিজের নাম খোদাই করে রেখে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ভারতীয় রাজনীতি মানেই যেখানে মানি পাওয়ার, মাসল পাওয়ার, বংশ ধরে এগোয়, সেখানে তার কোনোটাই ছিল না প্রণববাবুর। একজন বাঙালি ভদ্রলোক, যিনি শুধুমাত্র মেধার ওপর ভিত্তি করেই এগিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর আমলে ব্যাংক জাতীয়করণে বড় ভূমিকা ছিল তাঁর। অর্থ, প্রতিরক্ষা, বিদেশ, বাণিজ্য যে দপ্তরেই থাকুন না কেন, সেই দপ্তরের সবকিছুই ছিল তার নখদর্পণে। সেই দপ্তরের ইতিহাস, কাজকর্ম, ভূমিকা, কর্মীবর্গ সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে জানতেন প্রণববাবু। ভিন্ন অর্থে বলতে হয়, দপ্তরের কাজকর্মে তিনি আমলাদের ওপর নির্ভর করতেন না। ছোট হোক বা বড়, দপ্তর সংক্রান্ত সব সিদ্ধান্তই তিনি নিজে নিতেন। ড্রাফটিং করে নিজেই চূড়ান্ত রূপ দিতেন। এতটাই ছিল তাঁর একাগ্রতা ও গভীরতা। বিষয়ের ওপর প্রণববাবু এতটা দখল রাখতেন যে বাঘা বাঘা আমলারাও বিস্মিত হতেন। ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান সংসদেও তার ছাপ রেখে গিয়েছেন প্রণববাবু। বিভিন্ন সময় তিনি লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে সংসদীয় গণতন্ত্রকে তুলে ধরা, সরকারের জায়গা থেকে সংসদের কাজকর্মে সমন্বয় সাধন, বিরোধীদের সঙ্গে সংযোগ রক্ষা, সংসদে গণতান্ত্রিক রীতিনীতি যাতে মসৃণভাবে চলে তা দেখা, সবই নিষ্ঠার সঙ্গে করে গিয়েছিলেন প্রণববাবু। সংসদের গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির চেয়ারম্যান হন প্রণববাবু। সংসদীয় কমিটিগুলি যাতে সরকারের সম্প্রসারিত বাহু হিসেবে কাজ করতে পারে তার প্রমাণ তার কাজের মধ্য দিয়েই রেখে গিয়েছেন প্রণববাবু। সংসদীয় কমিটিগুলিতে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছিলেন তা চিরকাল মনে রাখার মতো।
ইউপিএ 1 ও ইউপিএ 2 সরকারে প্রণববাবু কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তার সবথেকে বড় নজির 24টি মিনিস্ট্রিয়াল কমিটিতে তার প্রধান হওয়া, এক অর্থে যা কার্যত সরকার চালানোরই সমার্থক। এমন ভূমিকা প্রধানমন্ত্রীরও ছিল না। মন্ত্রিসভায় পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন প্রণববাবু। সারা ভারতের রাজনীতিকে কার্যত নিয়ন্ত্রণ করার দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। একটা সময় ছিল যখন তাঁকে ছাড়া অন্য কাউকে কোনো কমিটির প্রধান পদে ভাবাই যেত না। রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত প্রণববাবুকে বাদ দিয়ে মিনিস্ট্রিয়াল কমিটি ভাবাই যেত না, এতটাই অবিসংবাদী ছিলেন তিনি। বিদেশ মন্ত্রকের দায়িত্ব নিয়ে ভারত মার্কিন সম্পর্ক শোধরানো, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশেষ সম্পর্ক গঠন, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক গঠন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তথা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের উন্নয়নে তাঁর ভূমিকা, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের উন্নয়নে বিশেষ ভূমিকা ছিল তাঁর। এমনকি তাঁর ধর্মনিরপেক্ষ ইমেজের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গেও ভারতের সম্পর্ক আরও মজবুত হয়। আন্তর্জাতিক মঞ্চেও তাই প্রণববাবু একজন বড় প্রতিষ্ঠিত নাম। রাজ্য থেকে দেশ, জাতীয় থেকে আন্তর্জাতিক। প্রণববাবুকে সেই সময় চিনতেন না এমন লোক কমই ছিলেন। বিশ্ব রাজনীতিতে তাঁর এতটাই প্রভাব ছিল যে ভারতের বিদেশ মন্ত্রীও সমীহ আদায় করে নিতেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতা পরবর্তী সময় বিধানচন্দ্র রায় ও জ্যোতি বসুর পরে প্রণব মুখোপাধ্যায় সেই লোক কিভাবে মনে রাখা হবে? রাজ্যে যুক্তফ্রন্টের রাজনীতির অন্যতম কারিগর হিসেবে তাকে জায়গা দিতেই হবে। বাম বিরোধী লড়াইয়ে কংগ্রেসের নিয়মতান্ত্রিক আন্দোলনের মুখ, জঙ্গিবাদ নয়, ভদ্রলোকের রাজনীতির মাধ্যমে তিনি বামেদের সরাতে চাইতেন, যদিও তিনি ব্যর্থই হয়েছিলেন। আর রাজীব গান্ধীর সঙ্গে সংঘাতের জেরে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ে তোলা, সামান্য সময়ের জন্য হলেও যা তার ভুলের রাজনীতি। 1986 সালে তার এই ভুলের রাজনীতির প্রায়শ্চিত্ত তাকে ভালোভাবেই করতে হয়েছে। প্রধানমন্ত্রী পদ পাননি কংগ্রেসের সভাপতির পদও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 2011 সালে রাজ্যে ঐতিহাসিক পরিবর্তনেরও অন্যতম প্রধান স্থপতি প্রণব মুখোপাধ্যায়। 2009 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের যে জোট হয়েছিল, জোটের যে সাফল্য এসেছিল, তার মূলে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন যিনি নিশ্চিত করেছিলেন তিনি প্রণব মুখোপাধ্যায়। বাংলার ইতিহাসে সেই প্রথম যেখানে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। আসন সমঝোতায় দেখা গিয়েছিল তৃণমূলের থেকে কম আসনে রাজ্যে লড়াই করেছিল কংগ্রেস। দলের একাংশের বিরোধিতা সত্ত্বেও সেই সমঝোতার কারিগর ছিলেন প্রণববাবু। 2011 সালে কংগ্রেস তৃণমূল জোট যখন কার্যত ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন মুশকিল আসান করেছিলেন এই প্রণববাবু। কংগ্রেসকে 64টির বেশি আসন ছাড়তে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়, যার তীব্র বিরোধিতা করেছিলেন বর্তমানে তৃণমূল সরকারের মন্ত্রী পদে থাকা তৎকালীন প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশ। দলের মধ্যে শত বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস তৃণমূল জোট নিশ্চিত করেছিলেন প্রণববাবু। কেউ কেউ বলেন নিজেরা পুড়ে গিয়ে তৃণমূলের বাতি জ্বালিয়ে দিয়েছিল কংগ্রেস। জাতীয় দল হয়েও তৃণমূলের জুনিয়র পার্টনার হওয়া মুখের কথা ছিল না, কিন্তু সেটাই সম্ভব হয়েছিল প্রণববাবুর জন্য। যদিও 2011 পরবর্তী পর্যায়ে রাজনৈতিক তিক্ততা বাড়ে কংগ্রেস ও তৃণমূলের,
মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ ও ঋণ মুকুবের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাংবিধানিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ঋণ মুকুবের কোনো সুযোগ নেই বলে বোঝান তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি অবশ্য ঘুরপথে রাজ্যের বিভিন্ন প্রকল্পে টাকা বাড়িয়ে দেন, কিন্তু তাতেও সবকিছু মসৃণ হয় রে। পাশাপাশি দল হিসেবেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল তৃণমূল। রাজ্যে এককভাবে সরকার চালানোর শক্তি ও জনপ্রিয়তা দুই অর্জন করে ফেলেছিল ঘাসফুল। কংগ্রেসকে তাই হয়তো আর প্রয়োজন ছিল না তৃণমূলের। দেওয়ালে লিখন পড়তে পারছিল কংগ্রেস নেতৃত্ব। বিচ্ছেদ হতে তাই দেরি হয়নি। 2012 সালে রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিকভাবে প্রণববাবুর নাম ঘোষণা করে দিল্লির কংগ্রেস নেতৃত্ব। দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তৃণমূল নেত্রী। প্রণববাবু নন, তাঁর পছন্দ হিসেবে এপিজে আব্দুল কালাম ও গোপাল কৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন তিনি। প্রণববাবু বিপুল ভোটে রাষ্ট্রপতি হওয়ার পরে অবশ্য কলকাতায় তাকে উপযুক্ত সংবর্ধনায় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।